পরিশ্রম, বুদ্ধি ও ধৈর্য মানুষকে কিন্তু সফলতা এনে দেয়। ঠিক তেমনই আমার আজকে জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। হয়তো কিছু জীবনে পেয়েছি আর এই যে কিছু হারিয়েছি, সেগুলো নিয়ে সব তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মৌমিতা লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো, সকাল সকাল এক কাপ চা বানিয়ে নিয়েছি। আর সকাল সকাল চাটা খেয়ে একটুখানি মুডটা ফ্রেশ করে তোমাদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করতে চলে এসেছি। তো দেখো, এই যে ব্যালকানিতে বসে বসে চা খাচ্ছি, আর এদিকে ছেলে মেয়েকে দিয়ে দিচ্ছি একটুখানি জ্যাম দিয়ে বিস্কুট আর দুধ। ওদিকে সকালবেলাতেই দুধ দিয়ে চলে গেছে, তো সেই দুধটা জাল দিয়ে দিয়েছি, ছেলে মেয়ে উঠে গেছে, ওদেরকে দিয়ে দেবো। আর আজ কিন্তু তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করব। হ্যাঁ, হয়তো কাজও শেয়ার করব, কাজের ফাঁকে ফাঁকে আমি তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করব, যে আমি জীবনে কি কি পেয়েছি আর কি হারিয়েছি, সমস্ত কিছু। দেখো, রান্নাঘরের জানালায় রোজ দিন এই পাখিগুলো আসবে খাবার খাওয়ার জন্য, তো ওদেরকে বিস্কুট দিয়েছি, ওই দেখো। রাত্রেবেলা যদিও এঁঠো বাসন টাসন মেজে এই জায়গাগুলো মুছে রেখেছিলাম, তবু এই যে সকালবেলার দিকটা না, যেহেতু জানলাগুলো খুলে রেখে দিই, পাখিটাকে আসে, তারপরে যেই বাসনগুলো রেখেছিলাম মেজে, সেইগুলো জল টলগুলো পড়ে থাকে, সেই জন্য ভালো করে মুছে আবার পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু রাত্রেবেলাটা ফাঁকা থাকে আর সবজি টবজি কাটা ধোয়া, সবজি রান্না করে রাখা, এগুলো রাখি সেই জন্য। তারপরে দেখো, সকাল সকাল চলে গেলাম আমার সবথেকে প্রিয় জায়গা, আমার দোকান। এই যে দোকানটা খুলেই কিন্তু আমি আমার কাজবাজ শুরু করে দিয়েছি। তো এই যে কিছু জিনিসপত্র ছিল, সেইগুলো নিয়ে আবার গুছিয়ে রেখে দিলাম। আর দোকানটা কিন্তু এখনও পর্যন্ত সমস্ত শোকেসের কাজ আমি লাগাতে পারিনি, যেহেতু এটা আমার অনেকটা পরিশ্রমের জিনিস। হ্যাঁ, একটা ভালোবাসার, ভালো লাগার জিনিস। আমার জীবনে প্রথম কোনো আয়ের মাধ্যম ছিল এটাই। তো আমি জানো না, যখন আমার মেয়ে হয় তার কিছুদিন পরেই আমার একটা অ্যাক্সিডেন্ট হয়। সেটা হচ্ছে আমার পায়ের একটা অ্যাক্সিডেন্ট। আমার একটু ইচ্ছা ছিল যে একটা স্কুটি কিনবো, বাট স্কুটি কিনে কিছুদিন পরেই আমি একটা অ্যাক্সিডেন্ট করি, যথারীতি আমার বাড়ির সামনে। তাতে করে আমার পায়ের একটা বড়সড় অপারেশন হয়। তো তারপর থেকেই কথা ছিল যে আমি তেমনভাবে হাঁটা চলা দৌড়ানো এগুলো করতে পারবো না। তবুও ভগবানের আশীর্বাদে আমি হাঁটাচলা করছি। হয়তো আমি তেমনভাবে দৌড়াতে পারি না, যদি কোনো দিনও কোনো বিপদ আসে সেরকমভাবে, তো জানি না, যদি না আসে তো সেটাই ভালো। তো যেটুকুনি পারি সমস্ত কিছু শেয়ার করি। আমার অনেক আত্মীয় স্বজনরা আছে যারা কিন্তু ভাবতেও পারেনি যে আমার এত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, এত কিছু হয়েছে। তো অনেকেই ভেবেছে যে ওই ছোটোখাটো কিছু, এরকম একটা ব্যাপার। এখন যখন তারা জানে, বা আমি যখন লাঠি নিয়ে চলাফেরা করেছি তারা শুনেছে, তখনও কিন্তু অনেক আত্মীয় স্বজন হেসে উড়িয়ে দিয়েছে, ওই যে আমি স্কুটি কিনেছি, স্কুটি নিয়ে অ্যাক্সিডেন্ট করেছি। কিন্তু কার কপালে কখন কি আছে সেটা কিন্তু বলা যায় না। যাই হোক, সেই অ্যাক্সিডেন্টের কথা না হয় আমি বাদই দিলাম। অনেকটা কষ্ট করেছি। সেই সময় আমার মেয়েটার বয়স অনেক ছোট ছিল, মানে আমার মেয়ের তখনও 1 বছর বয়স হয়নি, 10 মাস মতো বয়স। মেয়েটাকে ফেলে রেখে আমি দিনের পর দিন নার্সিংহোমে ভর্তি ছিলাম। আমার অপারেশন হয়েছে, তো আমাকে হেল্প করার মতো কেউ ছিল না, একমাত্র আমার বাপের বাড়ির লোক ছাড়া। যেহেতু আমার শাশুড়ি মাও ছিল না, মারা গেছিলেন উনি তার কিছুদিন আগে। তো আমার মা কিন্তু 2 থেকে 3টে মাস সমানে আমাকে, আমার ছেলে মেয়েকে এবং আমার শ্বশুরবাড়ির লোকদেরকে দেখাশোনা করেছে। সেই সময় আমার যাও চলে গেছিলো, তো আমার ভাসুরের ছেলে মেয়ে এবং আমার শ্বশুর সবাইকে কিন্তু আমার মা দেখভাল করেছে, খাওয়ানো দাওয়ানো, আমার দেখভাল সমস্ত কিছু করেছে। তো যাই হোক, চলে আসি মেন কথায়। তো শ্বশুরবাড়ির লোককে নিয়ে তো কিছুই বলার মতো নেই, কারণ কি, বৌমারা যতই ভালো হোক না কেন, শ্বশুরবাড়িতে কিন্তু কোনো বৌমাই ততটা ভালো হয়ে ওঠে না তাদের মনের মতো। আর তাদের মনের মতো হতে গেলে কিন্তু অনেক কিছু করতে হয়, তবুও তাদের মন জয় করা যায় না, যেটা আমি কখনো পারি না, হাজারো পরিশ্রম হাজারো কষ্টের পরে। তো আমার যে দোকানটা তোমাদেরকে দেখালাম, তো অপারেশনের পরে না, আমি যখন ঘরে বসে বসে থাকতাম তখন আমার খুব খারাপ লাগতো। ওই ফোন দেখতাম, মেয়েটাকে মাঝে সাঝে ওই বসে বসে খাটের পরে বসে বসেই কোলে নিতাম, যেহেতু হাঁটাচলা করতে পারতাম না, পা ভাঁজ করতে পারতাম না, টোটালি সমস্ত কিছু আমাকে বিছনাতেই থাকতে হতো।
তো যাই হোক, তারপরে বেশ কিছুদিন পরে আমি সুস্থ হই, প্রায় 6 থেকে 8 মাস পরে। তখন আমার মাথায় আসে যে যাই হোক, ঘরে যখন বসেই থাকি তো আমি একটা ব্যবসা করব ছোটোখাটো। হ্যাঁ, এরকম কসমেটিক্সের বেশ কিছু জিনিসপত্র, তারপরে কানের এই সব কিছু তুলেছিলাম প্রথম 5,000 টাকা মতো। তো 2 থেকে 4 দিন আমি ঘরে এরকম জিনিসটা নিয়ে এসেছিলাম। যখন আমি প্রথম হাঁটা শিখি, তো আমাদের এক কাকিমার সাথে গিয়ে কিন্তু আমি জিনিসগুলো নিয়ে আসি। নিয়ে আসার পরে তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণ রাগ করে আমার পরে, যে এই ধরনের ব্যবসা করা যাবে না, মেয়ে মানুষ বাড়ি বসে থাকো, পা ভাঙা, তো কী দরকার এসব করার, আমার কোনো প্রয়োজন নেই। তখন আমি বলতাম যে দেখো, বাড়ি বসে থেকে কী আর আমি করব, তো এটা করলে আমার মনটাও ভালো লাগবে আর অনেকটা ভালোও লাগবে, আমার টাইমটা পাস হয়ে যাবে, সবাই আসবে, কথা বলবো। তো যথারীতি ঘরের মধ্যেই আমি আমার এই কাজটা শুরু করি। প্রথম বিজনেস কিন্তু আমার 5,000 টাকা দিয়ে শুরু হয়। তো জানি না এই কথাগুলো তোমাদেরকে আমি বলছি কেমনভাবে বলছি, তোমাদের কেমন লাগবে আমার এই কাজের মাধ্যমে আজকে তোমাদের সাথে আমি কথাগুলো শেয়ার করছি। অনেকের ভালো লাগতে পারে, অনেকের হাসি পেতে পারে, অনেকের খারাপ লাগতে পারে, তবে যেটা সত্যি সেটাই আমি শেয়ার করছি। তো আমার যে রান্নাঘরটা তোমরা দেখো, ওই রান্নাঘরেই কিন্তু প্রথম আমি আমার বিজনেসটা শুরু করি। ওই 5,000 টাকার জিনিস নিয়ে এসে সাজানো শুরু করি। তো তারপর থেকে ধীরে ধীরে আমার ব্যবসাটা বাড়তে থাকে। প্রায় 3 বছর আমি আমার রান্নাঘরটা আমার সিঁড়ির নিচে নিয়ে এসে ওই রান্নাঘরটাকে কিন্তু পুরোটা আমি দোকান মতো তৈরি করেছিলাম। তো সেখান থেকে আমি ভাবি যে আমি একটা বাইরের দোকান দেব। যাই হোক, বাইরে আমি তোমাদের দাদাভাইকে অনেক রিকোয়েস্ট করে সে তো কোনোভাবে রাজি হয় না দোকান দেওয়ার জন্য বা কিছু করতে। তো অনেক পরিশ্রমের পরে আমি ওই দোকানটা দিয়েছি। অবশ্যই আমি নিজে অনেকটা পরিশ্রম করেছি, তাছাড়া আমার বর আমাকে কিছুটা হেল্প করেছে, তার সাথে আমার মাও কিছুটা হেল্প করেছে। যেহেতু একটা দোকান দেয়া, সেখানে প্রচুর পরিমাণ মাল তুলতে হয়, নতুন দোকান করলে সেগুলো একার পক্ষে করা সম্ভব ছিল না। তো তারা কিছু হেল্প করেছে, পুরোটাই বেশিরভাগটাই কিন্তু আমি নিজেই পরিশ্রম বা নিজেই চেষ্টা করেছিলাম। যাই হোক, সেটাও কিন্তু আমি সফল হয়েছি দোকানটা বানিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা একটা আমাদের উপরের ঘর, ঠাকুর ঘর বললেই চলে। তো এই ঘরটা কিন্তু অনেকটা আশা দিয়ে, অনেকটা ভালোবাসা দিয়ে তৈরি করেছিলাম। তো যখন এসছিলাম বিয়ের পর কিছুই ছিল না, ছোট একটা মানে নিচে যেই ঘরগুলো ওইগুলোই ছিল। তার আগে কিন্তু ওনাদের মাটির বাড়ি ছিল। তো তোমাদের দাদাভাইয়ের সাথে যেহেতু আমার লাভ ম্যারেজ, তো ওর বিল্ডার্সের ব্যবসা যেহেতু, ও আস্তে আস্তে একতলা একটা বাড়ি করে। তারপরে ধীরে ধীরে যখন বারান্দা ছিল না, ছেলে হওয়ার পর একটু অসুবিধা হতো একসাথে 2 যা থাকলে, শাশুড়ি বৌমা থাকলে। তো তারপরে যখন আমি ভাবলাম যে দ্বিতীয় বাচ্চা নেব, তখন আমি বলেছিলাম যে তুমি একটা বারান্দা করো। সেই বারান্দা করতে করতেই কিন্তু এই যে এত দূর উপরের ঘর, বারান্দা সমস্ত কিছু করা। তো ওই যে যেই ঘরটা দেখলে, ওই ঘরটাতে কিন্তু যেমন ঠাকুর ঘর আছে, একটা সাইডে কিন্তু বাথরুম টাথরুম দিয়ে সমস্ত কিছু কমপ্লিট আছে। তো তখন আমার শাশুড়ি মা বেঁচে ছিল, তখন আর কি কাজ শুরু হয়েছিল, কাজ কিন্তু পুরোপুরি হয়নি, জাস্ট ইটটা গাঁথা হয়েছিল। আর তখন ভেবেছিলাম যে ওটা একটা গেস্ট রুম হবে, বা যাই হোক আমরা সবাই মিলে ব্যবহার করব। তবে এখন আমার যা নেই, আমার শাশুড়ি নেই, কেউ নেই বাড়িতে, আমি একাই বউ। তবুও কিন্তু এতটা পরিশ্রম করার পরে, এত কিছু ভালোবেসে করার পরেও সেগুলো না আমরা কিছুই পাইনি আর কি। তো যাই হোক, কিছুটা কষ্ট তো থাকেই, যে জিনিসটা নিজে ভালোবেসে করি সেই জিনিসটা যদি না পাওয়া যায় তা কতটা কষ্ট হয় সেটা তোমরা বুঝতেই পারছো। হ্যাঁ, ওই ঘরটা আমার শ্বশুরমশাই ওর নিচের রুমটাতে থাকে, ওই ঘরটা আমার শ্বশুর ভাসুর তারা ব্যবহার করে বেশিরভাগ। তবে আমার যখন ইচ্ছা হয় তখন একটু যাই, কোনো সময় পুজো দিয়ে আসি বা ও ঘরটা পরিষ্কার করে রেখে আসি, এইটুকুনি যা। তবে মানে শ্বশুরবাড়িতে এসে যেইটুকুনি পাইনি, সেই না পাওয়াটা জানি না কখনো পূর্ণ হবে কি না। তবে অনেকটা ভালোবাসা দিয়ে কিন্তু ঘরগুলো তৈরি করেছিলাম, সেখানে কিছুই আমরা পাইনি। হয়তো শ্বশুরবাড়ির নিন্দা করলে, শ্বশুরবাড়ির মানুষরা ভিডিওটা দেখলে তাদের খুব জ্বালা লাগবে। তবে অনেক কিছু আছে যেগুলো আমি শেয়ার করিনি, কিন্তু এটা বাস্তব জিনিস যেটা আমি শেয়ার করছি। তারপরে দেখো, চলে এসেছি পাশের বাড়ির একটা দোকানে। তো কিছু জিনিস নেব বলে, যেহেতু দুপুরবেলা রান্নাবান্না করব, ডিম নিতে এসেছিলাম, কারণ ডিমটা ঘরে শেষ হয়ে গেছিলো সেই জন্য। আর ঘরের কাজবাজ পরিষ্কার করা সমস্ত কিছু তোমাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। এবার দেখো, চলে এলাম দুপুরে রান্নাবান্না করতে। এদিকে শাক কেটে ধুয়ে নিয়েছি, আর এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়েছিলাম ডিমের ঝোলটা করব বলে। আর আজকে তেমন কিছু না, শাক ভাজা, ডাল আর ডিমের ঝোলই করব।
আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ওদিকে একটুখানি কথা বলছিলাম, কথা বলতে বলতেই কিন্তু আমি আর কি ভিডিওটা করছি বা রান্না করছি। তো যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে দিও, যারা চ্যানেলে নতুন এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পারলে ভিডিওটা শেয়ার করে দিও। আর আজকের ভিডিওতে যে কথাগুলো আমি বলেছি একান্তই আমার সাথে যেটা ঘটেছে বা যেটা হয়েছে সেটাই। এটা নিয়ে যদি কারোর খারাপ লেগে থাকে তাহলে সবার কাছে আমি আগে থাকতেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো দেখো তারপরে এই যে ডিমের ঝোলটা বসাচ্ছি, তো ডিমগুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 ফোঁটা হলুদ, তাতে করে ডিমটাও মানে হলুদ হলুদ হয়ে যাবে, আর ওই তেলটা ছিটকে গায়ে লাগে না, সেই জন্য হলুদটা দিয়ে দিয়েছি। তো দেখো এই যে ডিমগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু 4টে ডিমই রান্না করছি যেহেতু 4 জন আছি সেই জন্য। তো তারপরে দেখো তেলের মধ্যে জিরে আর এই যে মশলাটা বেটে রেখেছিলাম মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, মশলাটা কষিয়ে তারপরে কিন্তু আলুটা দিয়ে দেবো। আর এই রান্নাবান্না করতে করতেই কিন্তু আমাকে অনেকবার দোকানে যেতে হয়, যেহেতু দোকানে কাস্টমার আসে তাদেরকে তো বেশিক্ষণ দাঁড় করিয়ে রাখা যায় না, সেই জন্য কিন্তু আমাকে দোকানের দিকে যেতে হয়। আর যেহেতু রান্নাঘরটা উপরে, ওই বারে বারে সিঁড়ি থেকে নামা ওঠা করতে অনেকটা অসুবিধা হয়। কথা তোমাদেরকে আমি আগেও বলেছি। হ্যাঁ, এই কারণে যেহেতু আমার পায়ে একটা অ্যাক্সিডেন্ট আছে সেই জন্যেই কিন্তু আমার এই সিঁড়ি ভেঙে নামা ওঠা করতে প্রচণ্ড কষ্ট হয়। তো যাই হোক, অনেক কিছু শেয়ার করে ফেললাম তোমাদের সাথে আজকে। তো আমার ভিডিওটার সাথে থাকো, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, আমাকে ভালোবাসা দাও যাতে আমি একটুখানি হলেও এগিয়ে যেতে পারি। আরও অনেক গল্প আছে, অনেক কথা আছে যেগুলো হয়তো সবসময় শেয়ার করা যায় না বা সম্ভব হয় না। তো যদি কখনো পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। অনেক মানুষই আছে যে যারা শেয়ার করতে পারে, তবে আমি পারিনি। ডিমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট করে দিও, আমার পাশে থেকো। আজকের মতো বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলে আসবো নতুন একটা ব্লগের সঙ্গে।